আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় কী ধরনের একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ কী কী আসতে পারে, অর্থাৎ তোমাদের পরীক্ষা মূল্যায়নটা কীভাবে হতে পারে তার একটা নমুনা প্রশ্নপত্র এবং তার সাথে তার উত্তরপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে তোমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু অ্যাসাইনমেন্ট টাইপ প্রশ্ন দেখেছো যেগুলো তোমাদের পরীক্ষা থাকতে পারে। তো আজকে আমরা দেখাবো তোমাদের বইয়ের 4টা অধ্যায় রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো এবং কোন প্রশ্নগুলো একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ কীভাবে আসতে পারে সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেবো তোমাদের। আর আগামীকাল যেহেতু পরীক্ষা, আজকে রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। তো এই সবগুলো ভিডিও দেখে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে যাবে। আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা সব কিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষায় সব ভালো একটা উপস্থাপনা তোমরা করতে পারবে। আর শিক্ষার্থীরা বইয়ের প্রত্যেকটা বিষয়ের প্রতিটা পৃষ্ঠার সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে, ঠিক আছে? দেখো, প্রশ্ন 1 যেটা রয়েছে এটা একটা দলগত কাজ। তোমরা দলে আলোচনা করো এবং নিজেদের অভিজ্ঞতা থেকে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার একটি তালিকা তৈরি করো, ঠিক আছে? দেখো, আমরা দলে আলোচনা করবো সবাই মিলে, তারপর আমাদের প্রত্যেকের মতামত নিয়ে কাজটা করতে হবে। মানসিক চাপকে আমরা জীবনের প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করি। এছাড়া মানসিক চাপ হলো বিভিন্ন চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতিতে আমাদের শারীরবৃত্তীয় সাড়া। যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার একটি তালিকা নিম্নে দেওয়া হলো। দেখো, যেসব কারণে মানসিক চাপ তৈরি হয়, 1 নম্বরে কী রয়েছে? জীবনের বড় কোনো পরিবর্তন এলে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কারণে, স্কুল, বন্ধু বা আপনজনদের কাছ থেকে দূরে চলে যাওয়া, কাছের বন্ধু বা আপনজনের সাথে মনোমালিন্য, দুর্ঘটনা, আপনজনের মৃত্যু ইত্যাদি। 2, পড়াশোনা বা কোনো কাজের দায়িত্ব পালনের সময় কঠিন বা দুর্বোধ্য মনে হলে। 3, নিজের বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে না পারলে। 4, কোনো পরিস্থিতিতে দুশ্চিন্তা হলে বা অনিশ্চয়তা দেখা দিলে। 5, কেউ উপহাস করলে। 6, কেউ উত্ত্যক্ত করলে। 7, অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হলে। 8, বিভিন্ন পরিস্থিতিতে যেমন পড়াশোনা, খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা, আবৃত্তি ইত্যাদিতে প্রত্যাশিত ফলাফল করতে না পারলে। 9, মা বাবার সাথে মতের অমিল হলে বা কোনো বিষয়ে তাদের সহযোগিতা না পেলে। 10, শারীরিক বা মানসিক বা অর্থনৈতিক বা সাইবার নির্যাতনের শিকার হলে। এরপর দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা, এটা একটা একক কাজ হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে যে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী বা কার্যপ্রণালী এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখো, ঠিক আছে? সুস্থ দেহ ও মন আমাদের সকলেরই কাম্য। দেহ ও মনকে সুস্থ রাখা অবশ্যই জরুরি। এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য চর্চা করা সহজ হয়ে যায়। নিচে একজন আদর্শবান পছন্দনীয় ব্যক্তির কার্যপ্রণালী আলোচনা করা হলো। স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ। স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের স্বাভাবিক গঠন তৈরিতে ভূমিকা রাখে। পুষ্টিকর খাবার গ্রহণ। পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতি পূরণে সহায়তা করে। সারা দিনের পরিশ্রমের ফলে শরীরের ক্লান্তি অবসাদ এসব দূর করে। শরীরচর্চা করা। প্রতিদিন শরীরচর্চা করলে শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিনোদন। দীর্ঘ সময় কাজকর্ম করতে থাকলে আমাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। কাজকর্ম বা পড়াশোনায় গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন নেওয়া দরকার, এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষিত হয়। জলদি ঘুমিয়ে পড়া। অতিরিক্ত রাত জাগার ফলে দেহ মনে মারাত্মক প্রভাব ফেলে। রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে উঠে যায়। আগে ঘুমালে আমাদের খাবার হজমে সহায়ক হয়, ভালো ঘুম হয়। শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না। সকাল সকাল ঘুম থেকে ওঠা। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালের আবহাওয়া থাকে স্নিগ্ধ, কোমল। সকালের আবহাওয়ায় শরীর মন দুটি ফুরফুরে হয়ে যায়। সারাদিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায়। এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নেই। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের ওপর প্রভাব ফেলে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো ও অটুট থাকে। এরপর দেখো, তৃতীয় প্রশ্ন যেটা, এটা একটা দলগত কাজ যে খাদ্যের ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তোমরা 5 থেকে 6 জন একটা দল গঠন করতে বলা হতে পারে। এখানে খাদ্য ভেজাল নিয়ে তোমরা কথা বলবে, নিজেদের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করবে। এরপর কিছু প্রশ্ন আছে, সেগুলো উত্তর তোমাদের দিতে হবে। যেমন, খাদ্যের ভেজাল বিষয়ে তোমরা কি জানো, দেখো বা শুনতে পাও। যে খাদ্যের স্বাভাবিক গুণাগুণ কোনোভাবে প্রভাবিত বা যোজন বা বিয়োজন করে তার মৌলিক অবস্থাকে পরিবর্তন করে দেয় তাকে খাদ্যে ভেজাল বলে বা ভেজাল খাদ্য বলে। ভেজাল খাদ্য আমাদের দেহের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এমনকি মৃত্যু হতে পারে এর ফলে। কোন ধরনের খাবারে কী ধরনের ভেজাল মেশানোর কথা তোমরা জানো বা শুনতে পাও? যে ধরনের খাবারে ভেজাল মেশানো হয় তা হচ্ছে: 1, দুধে পানি মিশিয়ে ভেজাল দেওয়া, দুধের ননি অপসারণ, দুধে স্টার্চ সংমিশ্রণ,
দুধে গুঁড়া দুধের সংমিশ্রণ ইত্যাদি। 2 ঘিয়ে বনস্পতি মিশ্রণ, প্রাণীজ চর্বি মিশ্রণ ইত্যাদি। 3 সর্ষে ভেজাল, চাল এবং গমে পাথর বালিসহ অন্যান্য দ্রব্য ওজন বৃদ্ধির জন্য মিশ্রণ। 4 আটা বা ময়দায় চক পাউডার মিশ্রণ। 5 ডালে ভেজাল মিশ্রণ, ভোজ্য তেলের সাথে সস্তা ও খনিজ তেলের সংমিশ্রণ, তেলের রং, গন্ধ ও ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা। 6 বিভিন্ন তরল পানীয়তে এর মূল উপাদানের সাথে ক্ষতিকর রাসায়নিক উত্তেজক দ্রব্য ব্যবহার করা। 7 কাঁচা ফল দ্রুত পাকানো এবং সতেজ রাখার জন্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার। 8 মাছ তাজা রাখার জন্য ফরমালিন জাতীয় রাসায়নিক দ্রব্যের ব্যবহার। তারপর দেখো গ নম্বরের প্রশ্নটা, এই ভেজাল খাদ্য খেয়ে কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো? তো অনেকের তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে তোমাদের এই দলের, তো প্রত্যেকের দলগত একটা উত্তর নিয়ে তোমরা ফাইনাল উত্তরটা তৈরি করবে। যে ভেজাল খাদ্যের কারণে আমাদের দেহের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এমনকি মৃত্যু হতে পারে। কোনো ভেজাল খাদ্য শরীরের জন্য সরাসরি ক্ষতিকর, আবার কিছু ভেজাল খাদ্য আমাদের শরীরের পুষ্টি বৃদ্ধির পরিবর্তে অপুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। ভেজাল খাদ্য বিক্রয় করে ব্যবসায়ীরা নগদ লাভ করে, কিন্তু ক্ষতি করে মানুষকে দীর্ঘস্থায়ীভাবে। ভেজালমুক্ত খাবার খেতে ও খাবার ভেজালমুক্ত রাখতে তোমরা কীভাবে ভূমিকা রাখতে পারো? ঠিক আছে, দেখো ভেজালমুক্ত খাবার খেতে ও খাবার ভেজালমুক্ত রাখতে আমরা নিম্নলিখিত ভূমিকা রাখতে পারি। 1 আমরা ভেজাল খাদ্যকে সকলে না বলি। 2 আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য আমরা সকলে এগিয়ে আসি। 3 ভেজাল পণ্য বিক্রয় না করে ব্যবসায়ীকে অতি মুনাফা পরিহার করে সৎ ব্যবসায়ী হিসেবে গৌরব বোধ করাতে পারি। 4 আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ, ভেজাল খাদ্যের অভিশাপ থেকে আমরা আমাদের শিশুদের রক্ষা করতে পারি। 5 একটি সুস্থ স্বাস্থ্যবান জাতির গঠন ও প্রগতির পথে ভেজাল খাদ্যের ব্যবহার একটি অন্তরায়। এই অন্তরায় দূর করতে আপনার ইচ্ছে যথেষ্ট, এটা মানুষকে বোঝাতে পারি। 6 ভেজালমুক্ত খাবারের জন্য সরকার, খাদ্য উৎপাদক, বিক্রেতা এবং খাদ্যের ক্রেতা ভোক্তা এই 3টি পক্ষই একত্রে কাজ করতে পারে, এই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। সর্বশেষ 4 নম্বর প্রশ্নটা এটা জোড়ায় কাজ। দেখো তোমরা জোড়ায় আলোচনা করে পানিতে ডুবে গেলেও সাপে কাটলে তোমাদের করণীয় সম্পর্কে লেখো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের এটা ক্লাস উপস্থাপন করতে বলা হতে পারে। ঠিক আছে, দেখো কেউ পানিতে ডুবে গেলে যা করণীয়: 1 পানি থেকে উঠানোর পর দেখতে হবে শ্বাস প্রশ্বাস চালু আছে কিনা। শ্বাস প্রশ্বাস চালু থাকলে মাটিতে সোজা করে শুয়ে দিতে হবে। 2 শ্বাস প্রশ্বাস চালু থাকলে নাকে, মুখে ও গলায় কিছু আটকে আছে কিনা দেখতে হবে এবং তাড়াতাড়ি করে তা পরিষ্কার করতে হবে। 3 শ্বাস প্রশ্বাস চালুর জন্য কৃত্রিমভাবে মুখ দিয়ে বাতাস দিতে হবে। শিশুদের ক্ষেত্রে নাক মুখ দুটোই মুখের ভেতর নিয়ে বাতাস দিতে হবে। বড়দের ক্ষেত্রে নাক মুখ বন্ধ করে মুখ লাগিয়ে বাতাস দিতে হবে। 4 বুকের বাম পাশে চাপ দিতে হবে, মুখে মুখ লাগিয়ে বাতাস দিতে হবে, পালস না পাওয়া পর্যন্ত এভাবে চলতে থাকবে। 5 উপরিউক্ত প্রক্রিয়ায় কাজ না হলে ডুবে যাওয়া ব্যক্তিকে উপর করে শোয়াতে হবে, তারপর পেট উঁচু করে পিঠে আস্তে আস্তে চাপ দিতে হবে। 6 অতঃপর যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের নিকট নিতে হবে। এবার দেখব কাউকে সাপে কাটলে যা করণীয়: 1 আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে, কোনোভাবেই আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। 2 আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে, হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটাচলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে। 3 আক্রান্ত অঙ্গ অল্প ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে, একে প্রেশার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। 4 আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে, রোগীকে আদর্শ অবস্থায় রাখতে হবে। 5 যদি রোগী শ্বাস গ্রহণ না করে তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। 6 যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার কিছু একক কাজ, জোড়াই কাজ এবং দলগত কাজের সমাধান। তোমরা যেহেতু আগামীকাল পরীক্ষা, আমরা আজকে রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তোমরা এই পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছো, আমরা প্রত্যেকটা অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা সাজেশন দিয়েছিলাম, আর রাতে একটা চূড়ান্ত সাজেশন দিব। সবগুলো ভিডিও দেখে যাও। আশা করি আগামীকালকে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবে এবং পরীক্ষায় সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। কেননা তোমরা এই 6 মাসে যে শিক্ষণ অভিজ্ঞতা অর্জন করেছো বই থেকে, এর বাইরে কিছুই আসবে না। আর তোমরা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তো রাতে দেখা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন নিয়ে আসবো। তো সেই ভিডিওটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।